আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ফিনান্স ব্যাংকিং বিমা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আজকে আমি নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য ষষ্ঠতম অধ্যায় মূলধন ব্যয়ের একটি ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব। সো প্রিয় শিক্ষার্থী, আমরা মূলধন ব্যয়ের ক্ষেত্রে এর আগে দুটি ক্লাস দিয়েছি। সেখানে থিওরি ছিল, আমাদের কিছু ম্যাথমেটিক্স প্রবলেমগুলো আমি সলভ করে দিয়েছি। আজকে আমি কিছু আলোচনা করব যেখানে একটি ক্রিয়েটিভ কোশ্চেনের মধ্যে তিন ধরনের ব্যয় থাকে। তিন ধরনের ব্যয়ের গাণিতিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা গড় মূলধন ব্যয় বের করতে পারি। সো আজকে আমরা চেষ্টা করব গড় মূলধন ব্যয় কিভাবে বের করতে হবে এবং কি কি সূত্র অ্যাপ্লাই করতে হবে সেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। সো প্রিয় শিক্ষার্থী, ফার্স্টে দেখি আমরা ক্রিয়েটিভ কোশ্চেনটি কি বলেছে। দেখো, এখানে বলেছে যে ফারহাদ লিমিটেড এর মোট মূলধন 10 লক্ষ টাকা, সাধারণ শেয়ার ব্যয় 15%। সাধারণ শেয়ার ব্যয় যদি না দেওয়া থাকে আমরা বের করে নিয়েছিলাম, যেহেতু এই প্রশ্নের মাঝে সাধারণ শেয়ারের ব্যয় দেওয়া আছে, যার কারণে আমাদের সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে হবে না, কারণ আমাদের ব্যয়টা অবশ্যই এখানে দিয়ে রাখছি। 2 নম্বর বলছে ঋণকৃত মূলধন ব্যয়। প্রিয় শিক্ষার্থী, ঋণকৃত মূলধন ব্যয় দেওয়া আছে যেহেতু এখানে। আর আরেকটা উৎস থাকে সাধারণত লভ্যাংশ দেওয়া আছে। এখানে বলেছে প্রতিটি অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য 100 টাকা। এবং আরেকটি কথা আছে, সেটা সাধারণত থাকে, সেটা হলো কর হার। কর হার 30% বা 40% অথবা 50%, যে কোনো একটি পার্সেন্টেজ দিয়ে থাকে। তাহলে এখানে বলছে ঋণকৃত মূলধন ব্যয় 10% এবং অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ দেওয়া আছে 10%। আর বিভিন্ন উৎসের ব্যয়গুলো দেওয়া আছে, যেমন উৎস সমূহ আছে, একটি হলো সাধারণ শেয়ার ব্যয়, 2 নম্বর হবে অগ্রাধিকার শেয়ার ব্যয়, 3 নম্বর ঋণকৃত মূলধন ব্যয়। এই সার্বিক পরিস্থিতি দেওয়া আছে। আর পরিমাণ দেওয়া আছে, সাধারণ শেয়ার ব্যয়ের ক্ষেত্রে 5 লক্ষ, অগ্রাধিকার শেয়ার ব্যয় 3 লক্ষ এবং ঋণকৃত মূলধন ব্যয় 2 লক্ষ। তাহলে টোটাল আসতেছে আমাদের 10 লক্ষ টাকা, যেটা আমরা ফার্স্টে বলেছি এখানে। পরবর্তী দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে বলেছে প্রতিটি অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য 100 টাকা এবং কর হার দেওয়া আছে 30%। সো আমরা জানি সাধারণত অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে করের দরকার পড়ে না, আমাদের করের প্রয়োজন পড়ে থাকে ঋণকৃত মূলধনের ক্ষেত্রে। কারণ এই কর হার দেওয়া বলতে বোঝাচ্ছে ঋণকৃত মূলধনের সাথে আমাদের বা ঋণকৃত মূলধন ব্যয়ের সাথে কর সমন্বয় করে নিতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা ফার্স্ট কোশ্চেনটি দেখি। 1 নম্বর বলেছে, দেখো মূলধন ব্যয় কাকে বলা হয়। এই কোশ্চেনটি অনেকটা ইজি কোশ্চেন এবং সহজ। সো মূলধন ব্যয় বলা হয় থাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য, অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগের ব্যয়কে মূলধন ব্যয় বলা হয়ে থাকে। আমরা যাই, পরবর্তী প্রশ্ন ছিল সংরক্ষিত আয়ের কেন কোনো ব্যয় নেই, ব্যাখ্যা করো। ফার্স্টে জানতে হবে সংরক্ষিত আয় কাকে বলে। সংরক্ষিত আয় হলো একটা প্রতিষ্ঠানের নিট আয়কে 2 ভাগে ভাগ করা হয়। এক ভাগ প্রতিষ্ঠান শেয়ার মালিকদেরকে বন্টন করে দেওয়া হয়, আর আরেক ভাগ প্রতিষ্ঠান নিজের কাছে রেখে দেয়। নিজের কাছে যে অর্থটা রেখে দেয় এটাকে বলা সংরক্ষিত টাকা। কারণ হলো প্রতিষ্ঠান ভবিষ্যতে নতুন একটি প্রকল্প খোঁজার ক্ষেত্রে, প্রতিষ্ঠান যদি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে থাকে, তারপরে রিস্কের মধ্যে থাকে, কোনো কারণে যদি তার বিজনেস ফল করে থাকে, এরকম যে কোনো ঝুঁকির মোকাবেলার জন্য বা ভবিষ্যতে আরো একাধিক প্রকল্প বাস্তবায়ন করার মাধ্যমে গ্রুপ অফ কোম্পানিতে পরিণত করার জন্য সাধারণত ঋণকৃত বা সংরক্ষিত আয় বা কিছু টাকা তারা রেখে দেয়। এই টাকাকে সাধারণত সংরক্ষিত আয় বলে। সো প্রিয় শিক্ষার্থী, সংরক্ষিত আয়ের কেন ব্যয় নেই, তার কারণ হলো আমরা সংরক্ষিত আয়ের ক্ষেত্রে যেমন শেয়ার বিক্রয়ের জন্য একটি খরচ, এই খরচটা হচ্ছে না। তারপর হলো যেটা অবলেখকের কমিশন দিতে হচ্ছে না। কিন্তু এক ধরনের খরচ আছে যেটাকে বলা হয় থেকে সুযোগ ব্যয়, অর্থাৎ সংরক্ষিত আয়ের কোন ধরনের ব্যয় নেই, কথাটা মিথ্যা, কারণ এর সুযোগ ব্যয় রয়েছে। কারণ হলো এই সংরক্ষিত টাকাটা মূলত শেয়ার মালিকদের ছিল। সো শেয়ার মালিকদেরকে যদি তাদের টাকা দিয়ে দেওয়া হতো, তাহলে তারা অন্য কোথাও বিনিয়োগ করে একটি নির্দিষ্ট হারে মুনাফা পেত, কিন্তু সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে, যার কারণে সংরক্ষিত আয়ের ক্ষেত্রে এক ধরনের সুযোগ ব্যয় রয়েছে। আর কোনো ব্যয় নেই বলতে এজন্যই কোনো ব্যয় নেই, যেহেতু এই সংরক্ষিত টাকা কোথাও ট্রানজাকশন করতে হয় না, ব্যাংকের লেনদেন করতে হচ্ছে না, এবং এটি বিক্রয় বা ক্রয় বা বিক্রয়ের জন্য কোনো কমিশন দিতে হচ্ছে না, যার কারণে সংরক্ষিত আয়ের টাকাকে বা সংরক্ষিত আয়ের টাকার কোনো ব্যয় নেই বললেই চলে।
ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে গ নাম্বার এসেছে। দেখো বলছে যে অগ্রাধিকার শেয়ার ও ঋণকৃত মূলধন ব্যয় নির্ণয় করো। সো প্রিয় শিক্ষার্থী, আমরা অগ্রাধিকার শেয়ার ও ঋণকৃত মূলধন ব্যয়ের ক্ষেত্রে দুটি ফর্মুলা রয়েছে, দেন আমরা আজকে গড় মূলধন ব্যয় বের করব। সো প্রিয় শিক্ষার্থী, আমরা ফার্স্টে দেখি অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে সূত্রটা কি। সো আমরা এটির ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এখানে অ্যাপ্লাই করি। দেখো অগ্রাধিকার শেয়ারের ব্যয় সমান সমান আমরা জানি অগ্রাধিকার শেয়ার ব্যয় সমান সমান লভ্যাংশ ডিভাইডেড বাজার মূল্য ইনটু 100। প্রিয় শিক্ষার্থী, আমরা অগ্রাধিকার শেয়ার এবং ঋণকৃত মূলধন ব্যয় দুটি নির্ণয় করতেছি। দেখো এটি ছিল গ নাম্বার প্রশ্ন। এখানে আমাদের কিছু ওয়ার্কিং করে নিতে হবে। যে ওয়ার্কিংটা আমরা এখানে স্টার্ট করতেছি, দেখো এখানে ওয়ার্কিং করতে হবে। সেটা হলো যে লভ্যাংশ। দেখো লভ্যাংশ যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তাহলে সেটিকে আমরা টাকা ধরে নিতে হবে। সো এখানে লভ্যাংশ দেওয়া ছিল, লভ্যাংশ ছিল আমাদের 10%। আমরা 10% বলতে বোঝাচ্ছে এটির মূল্য অবশ্যই 100 টাকা ছিল, যার কারণে 10% কে আমরা যদি 100 দ্বারা গুণ দেই তাহলে এটি 10 টাকায় হয়ে যাবে, যার কারণে এটা 10 টাকা। অথবা প্রশ্ন এরকম থাকতে পারে প্রতিটি অগ্রাধিকার শেয়ারের লিখিত ও বাজার মূল্য, যেটা আমরা একটু কারেকশন করে দিতে পারি লিখিত মূল্য। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের লিখিত মূল্য থাকে, তাহলে লভ্যাংশকে লিখিত মূল্য দ্বারা গুণ করলে 100 দ্বারা গুণ করলে 10 টাকা আসতেছে। আর বাজার মূল্য দেওয়া আছে এখানে, দেখো 100 টাকা। সো প্রিয় শিক্ষার্থী, আমরা দুইটা ইনফরমেশন নিয়ে আমরা সহজেই অঙ্কটি করতে পারি। যেমন লভ্যাংশ, এখানে লভ্যাংশ দেওয়া আছে 10 টাকা, আমরা 10 টাকা বসিয়েছি, এবং বাজার মূল্য দেওয়া আছে দেখো 100 টাকা ইনটু 100। তাহলে কত পার্সেন্ট আসতেছে? দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের 10% অগ্রাধিকার শেয়ারের ব্যয় চলে আসছে। এইভাবে আমরা ঋণকৃত মূলধন ব্যয় বের করতে পারি। কিভাবে? দেখো জাস্ট এটা মনে রাখবে যে অগ্রাধিকার শেয়ারের ব্যয় 10% আমরা বের করেছি, আমাদের সাধারণ শেয়ারের ব্যয় 15% আছে। এখন ঋণকৃত মূলধন ব্যয়, এটির ক্ষেত্রে জাস্ট একটি ফর্মুলা, সেটি হলো যদি কোনো প্রশ্নে ঋণকৃত মূলধন ব্যয় দিয়ে যদি ট্যাক্স থাকে বা কর হার থাকে তাহলে করের সাথে সমন্বয় করে নিতে হবে। সো আমরা এখানে কর সমন্বয় করব। দেখো আমরা এটা কেটে দিচ্ছি। আমরা এখন ঋণকৃত মূলধন ব্যয় বের করব। সো ঋণকৃত মূলধন ব্যয়, এটার ফর্মুলাটা হবে কর পূর্ব ঋণের ব্যয় ইনটু 1 মাইনাস কর হার ইনটু 100। হ্যাঁ, এটা হচ্ছে কর পূর্ব ঋণের ব্যয় ইনটু দেখো 100। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কোনো প্রশ্নে করের হার দেওয়া থাকে তাহলে এই ঋণকৃত মূলধন ব্যয়টাকে আমরা কর পূর্ব ঋণের ব্যয় ধরব। তাহলে এখানে আছে কত পার্সেন্ট? দেখো 10%। আমরা যদি 10% উঠাই তাহলে লেখা যায় 0.1 ইনটু 1 মাইনাস কর হার ছিল 30%। যদি আমরা 30% কে পার্সেন্টেজ উঠাই তাহলে লিখতে পারি 0.3 ইনটু 100। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখানে পাচ্ছি 0.1 ইনটু 0.7 ইনটু কত? 100। তাহলে ইজিলি আমরা 7% পেয়ে যাচ্ছি। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের এটি ছিল গ নাম্বার প্রশ্নের অ্যানসার। আমরা গ নাম্বার প্রশ্নের অ্যানসার বের করে ফেলেছি আমরা দুটি মানে। আমরা জাস্ট এখন দেখছি কোম্পানিটির গড় মূলধন ব্যয় কত, আমরা জাস্ট এই মানটি বের করব। সো তোমরা একটু লক্ষ্য করো। দেখো আমরা গড় মূলধন ব্যয় বের করার ক্ষেত্রে আমরা কোন মানগুলো বা কোন প্রকল্পটিকে আমরা বসিয়ে থাকি সেটির ক্ষেত্রে দেখো আমাদের তিন ধরনের ব্যয় আছে। একটা সাধারণ শেয়ারের ব্যয় 15%, অগ্রাধিকার শেয়ারের ব্যয় আমরা একটু আগে বের করছি 10%, এবং ঋণকৃত মূলধন ব্যয় বের করেছি 7%। এই প্রত্যেকটি মান আমি এখানে লিখতেছি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লিখতে পারি সাধারণ শেয়ার ব্যয়
সাধারণ শেয়ারের ব্যয় ছিল আমাদের 15% যা দেওয়া আছে। অগ্রাধিকার শেয়ারের ব্যয় আমরা নির্ণয় করেছি 10%। তৃতীয় নাম্বার আছে ঋণকৃত মূলধন ব্যয়। এটি আমাদের এসেছে 7%। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরো কিছু কাজ আছে, যেমন সাধারণ শেয়ার কি পরিমাণ বিনিয়োগ করেছিল তার পার্সেন্টেজটি বের করে নিতে হবে। কিভাবে বের করতে হয় সেটা হলো মোট মূলধনকে সাধারণ শেয়ারের অংশ দ্বারা ভাগ করতে হবে। অগ্রাধিকার শেয়ার সেম ভাবে ঋণকৃত মূলধন সেম ভাবে আমরা অ্যাপ্লাই করে প্রত্যেকটির বিনিয়োগের অংশটা আমরা বের করে নিব। তাহলে এক নম্বর বের করি, এটির তিনটি কাজ শেষ করেছি। আমরা সাধারণ শেয়ারের অংশ লিখব। সাধারণ শেয়ারের বিনিয়োগের অংশ। এটির ফর্মুলাটা হবে শিক্ষার্থী সাধারণ শেয়ারের বিনিয়োগের অংশটি হবে মোট মূলধন। ফার্স্টে হবে নিচে মোট মূলধন। দেখো একটি প্রতিষ্ঠানের মোট মূলধন এখানে এসেছে 10 লক্ষ টাকা, আর সাধারণ শেয়ারের ক্ষেত্রে এসেছে এখানে 5 লক্ষ টাকা। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে 0.50 আসে। এটা কি সাধারণ শেয়ারের অংশ এসেছে। 2 নম্বর অগ্রাধিকার শেয়ারের অংশ। অগ্রাধিকার শেয়ারের বিনিয়োগের অংশ সমান সমান দেখো মোট মূলধন আছে আমাদের 10 লক্ষ। আমরা এই 10 লক্ষ টাকাটাকে আমরা যদি অগ্রাধিকার শেয়ারের অংশ দ্বারা ভাগ করি, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার এখানে বিনিয়োগ করেছিল 3 লক্ষ টাকা, তাহলে আমরা যদি 3 লক্ষ টাকাকে 10 লক্ষ দ্বারা ভাগ করি তাহলে এখানে লিখবো আমরা 3 লক্ষ। আমাদের আসছে দেখো 0.30 অর্থাৎ 30% আমাদের বিনিয়োগ করা হয়েছিল অগ্রাধিকার শেয়ার থেকে। তৃতীয় নাম্বার হলো ঋণকৃত মূলধন। দেখো ঋণকৃত মূলধনের অংশের ক্ষেত্রেও সেম কন্ডিশন। মোট মূলধনের সাথে আমাদের ঋণকৃত মূলধন দেওয়া আছে 2 লক্ষ টাকা, আমরা 2 লক্ষ দ্বারা ভাগ করব। যদি আমরা 2 লক্ষ দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসছে 20%, যাকে 0.2 অথবা 20 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা সবগুলো মান বের করে ফেলেছি। এখন জাস্ট আমরা গড় মূলধন ব্যয়ের ফর্মুলাটি বসিয়ে দেন আমরা অঙ্কগুলো করে ফেলব। কিভাবে দেখো গড় মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে সিম্পল একটি সূত্র অ্যাপ্লাই করতে হয়, সেটা হলো সাধারণ শেয়ারের ব্যয়ের সাথে সাধারণ শেয়ারের অংশ গুণ করতে হবে, দেন প্লাস করে অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সাথে অগ্রাধিকার শেয়ারের বিনিয়োগের অনুপাতের সাথে গুণ করতে হবে, দেন প্লাস করব ঋণকৃত মূলধনের সাথে ঋণকৃত মূলধনের বিনিয়োগের অনুপাতের সাথে আমরা গুণ করে এইভাবে আমরা প্রত্যেকটি মান বের করতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা স্টার্ট করি। দেখো এখানে অতএব ফর্মুলাটা বসাচ্ছি, সেটি হলো গড় মূলধন ব্যয়। যাকে ইংলিশে WACC বা ওয়েট এভারেজ কস্ট অফ ক্যাপিটাল দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা কি বলেছে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে বলেছিলাম যে সাধারণ শেয়ারের সাথে সাধারণ শেয়ারের যাবে গুণ করতে হবে। তাহলে সাধারণ শেয়ার আছে এখানে 15%, এই 15% কে 0.50 দ্বারা গুণ করবে, দেন প্লাস করে অনুরূপভাবে অগ্রাধিকার শেয়ারের সাথে আমরা এই অগ্রাধিকার শেয়ারকে নিয়ে আসবো। তাহলে আমরা এটাকে নিয়ে আসতেছি। দেখো তাহলে কত আসছে এখানে, দেখো 10% এর সাথে অগ্রাধিকার শেয়ার ছিল 0.30 প্লাস লাস্ট দেখো ঋণকৃত মূলধনের সাথে আমরা ঋণকৃত মূলধনের টাকা নিয়ে আসতেছি। সো এখানে ছিল 7%, সো আমরা 7% কে 0.20 দ্বারা গুণ করি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কোশ্চেন আসতে পারে, প্রশ্ন আসতে পারে তোমাদের, যে এখানে কেন পার্সেন্টেজ ইউজ করেছে। যদি আমরা পার্সেন্টেজ ইউজ করি লাস্টে আর 100 দ্বারা গুণ দিতে হবে না, সরাসরি পার্সেন্টেজ বসাবো। আর যদি পার্সেন্টেজ আমরা ইউজ না করি
তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 100 দ্বারা গুণ দিতে হবে। 100 দ্বারা গুণের পরে 100 দ্বারা আমরা যদি গুণ করব, 100 দ্বারা গুণ করার পরে দেন সেই সংখ্যাটিকে আমরা পার্সেন্টেজ আকারে দেখাতে পারবো। দ্যাটস ওয়াই আমাদের এই মানগুলোকে একত্রে পার্সেন্টেজে, এজন্য আমরা এই মানগুলোকে সরাসরি পার্সেন্টেজে দেখানোর জন্যই পার্সেন্টেজ সংখ্যাটি ইউজ করেছি। সো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখি কত আসে। 15 ইনটু 0.50 প্লাস 10 ইনটু 0.30 প্লাস 7 ইনটু 0.20। ওকে শিক্ষার্থী, আমরা তাহলে এইভাবেই সহজেই গড় মুনাফার হার বা গড় ব্যয় বের করতে পারি। এখানে 11.90% আমাদের অ্যানসার চলে আসছে। এভাবে আমরা একটা প্রতিষ্ঠান যখন বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে, সে অর্থের সার্বিক ব্যয় বা সার্বিক গড় ব্যয়টা কি পরিমাণ হবে এবং প্রতিষ্ঠানের ক্ষতি বা প্রতিষ্ঠানের লস কি পরিমাণ বা প্রতিষ্ঠানের ব্যয় কতটুকু হবে, সেই ব্যয় অনুপাতে তারা প্রতিষ্ঠানের আয়টা দেখে। সো এখানে ব্যয় এসেছে 11.90%, আর প্রতিষ্ঠানের আয় যদি 11.90% এর চেয়ে কম হয় তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত অবস্থা আছে। যার কারণে প্রতিষ্ঠান পরবর্তীতে কি তাদের সিদ্ধান্ত চেঞ্জ করবে। ফাইন্যান্সিয়াল ইনভেস্টর যে বা আর্থিক ব্যবস্থাপক, সে বিভিন্ন ধরনের কৌশল অ্যাপ্লাই করে সে অন্য কোনো উৎস থেকে বা অন্য একটা লিগ্যাল সোর্স থেকে, যেখান থেকে ব্যয়ের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে, যেখানে ঝুঁকি কম থাকবে, যে উৎস থেকে অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, এরকম একটি বেস্ট, একটি সুইটেবল এবং একটি ভালো প্রতিষ্ঠানকে তারা নির্বাচন করে সে প্রকল্পে বিনিয়োগ করা হবে। সো শিক্ষার্থী, তোমরা এইভাবে জাস্ট গড় মূলধন ব্যয়ের অঙ্কগুলো করতে পারো, এবং এই অঙ্কটি ছিল এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, এবং 2019 সালে এই ধাঁচের অঙ্কগুলো এসেছে বা এই ধাঁচের অঙ্কটি দিয়েছে। আমি তোমাদেরকে আরো কয়েকটি মেসেজ দিতে চাচ্ছি। সেটি হলো, যদি কোনো প্রশ্নে সাধারণ শেয়ার না অগ্রাধিকার শেয়ার স্পেসিফিক কিছু না বলে, তাহলে সবসময় আমরা সাধারণ শেয়ার ধরবো, 1 নম্বর। 2 নম্বর, যদি কোনো প্রশ্নে লিখিত মূল্য আছে বাট বাজার মূল্য নেই, সে অবস্থায় সেই শেয়ারটিকে আমরা, যদি বাজার মূল্য প্রয়োজন পড়ে, বাজার মূল্যকে, লিখিত মূল্যকে বাজার মূল্য ধরে নেব, আমাদের অঙ্কে কোনো ভুল হবে না। 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর হলো, লভ্যাংশ যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে, লিখিত মূল্য না থাকে, তাহলে ওই লভ্যাংশকে টাকা নির্ণয় করার জন্য 100 দ্বারা গুণ দিব। এই 3টি কন্ডিশন তোমাদের একটু কঠিন লেগে থাকতে পারে, যার কারণে আমি এই 3টি কথা বলেছি। আর যদি ঋণকৃত মূলধন ব্যয় দিয়ে যে কোনো জায়গায় অঙ্কের ট্যাক্স রেট দেওয়া থাকে, যদি ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে নিশ্চিত বুঝবো এটি ঋণকৃত মূলধনের সাথে সমন্বয় করতে হবে, এর জন্য এই ট্যাক্স রেটটি দিয়ে রাখছে। সো প্রিয় শিক্ষার্থী, আমি যে কথাগুলো বলেছি আজকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এইভাবে তোমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা সাকসেস হবে, নেক্সট পরীক্ষা তোমরা অ্যালাউ হতে পারবে। এই বলে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।